গঙ্গাপুরের সীমান্তে অবস্থিত সেই মাটির দেওয়াল আর খড়ের ছাদের ঘরটি কেবল ইট মাটির কোনো কাঠামো ছিল না, বরং সেটি ছিল গোপাল দাস সাহেবের ঘাম আর অক্লান্ত পরিশ্রমের বিন্দু দিয়ে গড়ে তোলা এক জীবন্ত স্বপ্ন। ৭৭ বছর পার করা গোপাল দাস ছিলেন যেন সচল এক ইটের ভাতা। তার হাতের ফাটা চামড়া, মেসনের ফলা দেওয়া ক্ষত আর ত্রিপল চালানোর সময় কাঁধের টানটান ভাব, এই সবই ছিল তার সততা আর নিষ্ঠার এক জীবন্ত সাক্ষ্য। গোপাল নিজের হাতে এই ঘরের প্রতিটি ইঁট গেঁথে বসিয়েছিলেন। প্রধান দরজার ওপরের খিলান তিনি নিজের আঙুল আর মেসান ইয়ে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে কেউ দেখলে থমকে যেত। দরজার সামনের ছোট্ট উঠোন আর লেপাপোচা আঙিনা এই ঘরের পবিত্রতার সাক্ষ্য দিত। আর ঘরের মাটির চুলায় ভালোবাসার রুটি তৈরি করা সুনন্দা, অর্থাৎ সুনন্দা আই, ৭২ বছর পার করা এই মা জননী ছিলেন যেন সংস্কারের এক জীবন্ত বিদ্যালয়। ৩৫ বছর গ্রামের বাচ্চাদের বর্ণমালা আর জীবনের পাঠ শেখানোর পাশাপাশি মা তার ছেলে রাহুলের প্রতি ভালোবাসায় কখনো কমতি হতে দেননি। নিজের পরনে পুরনো শাড়ি জড়িয়ে তিনি রাহুলের পড়াশোনার জন্য কখনো টাকার অভাব হতে দেননি। গোপাল দাস নিজের গায়ে সিমেন্টের গুঁড়ো মেখে রাহুলকে লখনৌতে পাঠিয়েছিলেন এবং তাকে একজন বড় ডেভেলপার তৈরি করেছিলেন। বন্ধুরা, বাবা মা তাদের সন্তানদের জন্য যে ত্যাগ করেন তার মূল্য এই পৃথিবীতে কেউ দিতে পারে না। আজকের এই গল্পটি এমনই এক বাবার অক্লান্ত পরিশ্রম আর ছেলের স্বার্থপরতার গল্প। তবে গল্পটি এগিয়ে নেওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। বাবা মায়ের ত্যাগের এই হৃদয়স্পর্শী কাহিনী যদি আপনাদের মন থেকে ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটি এক্ষুনি লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাল রঙের বাটনটি চেপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা আমাদের এই গল্পটি উত্তরপ্রদেশ বা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের গ্রাম বা শহরের নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের এমন সব নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য অনেক শক্তি দেয়। চলুন তবে ফেরা যাক গোপাল দাস আর মায়ের গল্পের পরবর্তী অংশে। আজ সকাল থেকেই ঘরে এক অন্যরকম ব্যস্ততা ছিল। আঙিনায় রঙের এক ঝকঝকে আর বিশাল বড় লাক্সারি গাড়ি ধুলো উড়িয়ে এসে থামল। গাড়ির দরজা খুলল এবং পায়ে দামি জুতো পরে মাটিতে পা রেখে রাহুল নিচে নামল। গায়ে ব্র্যান্ডের শার্ট, চোখের চশমা আর অনবরত বাজতে থাকা মোবাইল। এই সেই রাহুল ছিল যাকে গোপাল দাস নিজের পিঠে চড়িয়ে গঙ্গাপুরের মেলা দেখিয়েছিলেন, কিন্তু এখন তার চোখে সেই সরলতা ছিল না। সেখানে ছিল কেবল একজন ডেভেলপারের ব্যবসায়িক হিসাব। বাবা, ও বাবা! রাহুল ঘরে পা রেখেই খুব মিষ্টি স্বরে ডাক দিল। গোপাল দাস হাতের মেসনের টুকরোটি নিচে রাখলেন। এলো রে আমার সোনা, আয় আয় বাবা, মা দেখ তোর ছেলে এসেছে। গোপাল দাসের মুখ খুশিতে ভরে উঠল। মা তো শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দৌড়েই বাইরে এলেন। রাহুল বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার নাটক করল এবং সরাসরি মূল কথায় চলে এলো। বাবা মা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। এই ঘরটা এখন অনেক পুরনো হয়ে গিয়েছে, দেওয়াল ফাটছে, বর্ষায় জল ঢুকবে। আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা ভেঙে ওখানে একটা বড় হোটেল আর তোমাদের থাকার জন্য একটা বিলাসবহুল ফ্ল্যাট বানাবো। তোমরা সারা জীবন অনেক পরিশ্রম করেছ, এখন তোমাদের আরাম করার বয়স। গোপাল দাসের বুক কেঁপে উঠল। যে ঘরের প্রতিটি ইটকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, সেটি ভেঙে ফেলার কথা তার নিজের ছেলেই বলছিল। আরে কিন্তু বাবা, এই ঘর আমি নিজের হাতে প্রতিটি ইট গেথে গড়ে তুলেছি রে। এর দেওয়ালে আমার নিঃশ্বাস মিশে আছে, এটা হঠাৎ এভাবে কি বলছিস? বাবা, কি যে করো না তোমরাও, সেই পুরনো আমলের চিন্তা নিয়ে বসে আছো। ইমোশনাল হইও না, প্র্যাকটিক্যাল চিন্তা করো। গোপাল দাসের কাঁধে হাত রেখে নকল মায়া দেখিয়ে বলল, তোমাদের জন্য আমি সব ব্যবস্থা করেছি। ঘরের কাজ শেষ হওয়া পর্যন্ত, মানে কয়েক মাস, আমি তোমাদের ফৈজাবাদের একটি খুব ভালো রিসর্টে রাখি। সেখানে চাকর বাকর গার্ডেন একদম রাজা রানীর মতো থাকবে। চলো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, আমাকে লখনৌতে ক্লায়েন্টের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। মা গোপাল দাসের দিকে তাকালেন। গোপাল দাসের চোখে এক নীরব ও ভয়ঙ্কর যন্ত্রণা ছিল, কিন্তু ছেলের কথার উপর কথা বলার বা তার মিথ্যে ভালোবাসাকে না বলার শক্তি তার ছিল না। ছেলের ভালো হোক, তার বড় নাম হোক, এইটুকুই ছিল তাদের সহজ সরল ইচ্ছা। মা ভারী মনে দুটি পুরনো সুটকেস বের করলেন। সেখানে নিজের ২-৩টি শাড়ি, গোপাল দাসের জামা, চশমা, ওষুধের ব্যাগ আর ঠাকুরঘরের শিবের একটি ছোট ছবি, কেবল এইটুকুই নিলেন।
ঘর ছাড়ার সময় গোপাল দাসের পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। তিনি প্রধান দরজার ইটের ফ্রেমের ওপর দিয়ে যে কাঁপা কাঁপা হাত বুলিয়ে নিলেন তা ছিল যেন নিজের কোনো আদরের সন্তানের মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো। তার হাতের স্পর্শে সেই ইটের প্রতিটি জোড়া পরিচিত মনে হচ্ছিল। তখন গোপাল দাসের মনে হল যেন কেউ তার কলিজার টুকরোকে শরীর থেকে আলাদা করে দিচ্ছে। একজন রাজমিস্ত্রির কাছে নিজের তৈরি করা ঘর ভেঙে চলে যাওয়ার যন্ত্রণা কি তা বলার মতো শব্দের শক্তি অপ্রতুল ছিল। গাড়িতে বসার পর এসির ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু গোপাল দাস আর মায়ের সারা শরীরে যেন এক শিহরণ বয়ে গেল। গাড়ি গঙ্গাপুর থেকে হাইওয়েতে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই ফাইজাবাদে প্রবেশ করল। কিন্তু গাড়িতে কোনো আলিশান রিসর্টের দিকে না গিয়ে ফাইজাবাদ বাসস্ট্যান্ডের পেছনের এক সরু, জনকীর্ণ আর নোংরা গলিতে ঢুকে পড়ল। রাস্তায় নর্দমার জল জমেছিল, আশেপাশে পানের দোকান, রাস্তার কুকুর আর গুমোটো হাওয়া। গাড়িটি একটি পুরনো, জরাজীর্ণ ৩তলা ভবনের সামনে থামল। ওপরে একটি ময়লা এবং ভাঙা বোর্ড লাগানো ছিল, শ্রী হনুমান ধর্মশালা। রাহুল, এটা কোন রিসর্ট রে বাবা? গোপাল দাস জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন। রাহুল নজর এড়িয়ে গেল। তার কণ্ঠের সেই নকল মাধুর্য এখন অনেকটাই কমে গিয়েছিল। বাবা, রিসর্টের বুকিং কাল থেকে কনফার্ম হয়েছে। আজকের রাতটা শুধু এখানে অ্যাডজাস্ট করে নাও। এটা ভালো ধর্মশালা, আমার চেনা। আমাকে লখনৌতে ক্লায়েন্টরা অপেক্ষা করছে। আমি কাল সকালেই এসে তোমাদের রিসর্টে নিয়ে যাব। সে গাড়ির ডিকি থেকে সেই দুটি পুরনো স্যুটকেস বাইরে বের করল এবং ধর্মশালার পানের পিকে রাঙানো সিঁড়িতে রেখে দিল। মা, তোমরা ভেতরে যাও। এই নাও ৫,০০০ টাকা। কিছু লাগলে খাওয়া দাওয়া করো আর আগামীকালের জন্য অপেক্ষা করো। রাহুল পকেট থেকে ৫০০ টাকার কয়েকটি নোট বের করে মায়ের হাতে গুজে দিল এবং পেছন ফিরে না তাকিয়েই তড়িঘড়ি গাড়িতে গিয়ে বসল। গাড়ির দরজা সজোরে বন্ধ হল এবং সেই বিলাসবহুল গাড়িটি দ্রুত গতিতে সেই নোংরা গলি থেকে বেরিয়ে গেল। গোপাল দাস আর মা সেই সিঁড়িতে স্যুটকেস নিয়ে একা দাঁড়িয়ে রইলেন। ধর্মশালার ম্যানেজার তাদের দিকে চরম অবজ্ঞার চোখে তাকিয়ে ২০৩ নম্বর ঘরের চাবি দিল। ঘরে পা রাখতেই সিগারেট আর সস্তা ফিনাইলের এক উৎকট গন্ধ নাকে এল। দেওয়ালের প্লাস্টার উঠে গিয়েছিল এবং সেখানে পানের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। জানলায় ঝুলে থাকা একটি নোংরা পর্দা দেখে মায়ের গা কাটা দিল। ওপরে একটি সিলিং ফ্যান বিকট শব্দ করছিল। কোনায় একটি পুরনো বিছানা ছিল, যাতে ছারপোকা আর মশা কিলবিল করছিল, এবং জানলার বাইরে সরাসরি খোলা নর্দমা বয়ে যাচ্ছিল। এটিই ছিল সেই রিসর্ট যেখানে তাদের কোটিপতি ডেভেলপার ছেলে তাদের রেখে গিয়েছিল। বিকেল ৬টা বাজল, তারপর ৮টা, এরপর রাত ১০টা। জানলার বাইরের অন্ধকার ঘরে আর গোপাল দাসের মনে ঘনীভূত হচ্ছিল। মা কাপা কাপা হাতে নিজের পুরনো কিপ্যাড ফোনটি বের করলেন এবং রাহুলের নম্বর ডায়াল করলেন। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ আছে। এই যান্ত্রিক আওয়াজ শুনে মায়ের হাত থেকে ফোনটি পড়ে গেল। তাদের সত্য বুঝতে দেরি হল না। যে ছেলের জন্যে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যাকে নিজের ঘামে বড় করেছিলেন, সে তাদের পিঠে নির্দয়ভাবে খঞ্জর বসিয়ে দিয়েছে। ঘরে এক ভয়ানক নিস্তব্ধতা ছিল। গোপাল দাস সেই পুরনো বিছানায় বসেছিলেন, তার হাতের আঙুলগুলো একে অপরের সাথে শক্তভাবে লেগেছিল। আমরা প্রতারিত হয়েছি এবং আমাদের ছেলে এখন আর কখনো ফিরে আসবে না। এই দহনকারী সত্য মেনে নেওয়া কঠিন ছিল। সারা জীবন ইট গেথে মানুষের ঘর বানিয়েছিলেন এই মানুষটির হাত আজ নিজের ভাগ্যের টুকরো হতে দেখে ভীষণভাবে কাঁপছিল। তার চোখে জল ছিল না, সেখানে অশ্রুর জায়গা নিয়েছিল এক ভয়ানক শূন্যতা আর হাহাকার। সে সারা জীবন মানুষের ঘর বানিয়েছিলেন, কিন্তু নিজের ছেলেই আজ তাকে রাস্তায় এনে গৃহহীন করে দিল। তার চোখের সেই হাহাকার সেই গুমট ঘরের অন্ধকারের চেয়েও বেশি গভীর আর ভয়ানক ছিল। সেই প্রথম দিন আর প্রথম রাত কোনোভাবে কাটল, কিন্তু তার পরবর্তী টানা ৭ দিন গোপাল দাস আর মায়ের জন্যে ছিল জীবন্ত নরকবাসের মতো। রাহুল যাওয়ার সময় হাতে যে ৫,০০০ টাকা দিয়ে গিয়েছিল, তা ধর্মশালার ভাড়া আর দুবেলার রুটি আলু আর চায়ে জলের মতো উবে গেল। যে গোপাল দাস সারা জীবন পরিশ্রম আর সম্মানের রুটি খেয়েছিলেন, তাকে আজ ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারের মতো বেঁচে থাকতে হচ্ছিল। গোপাল দাস নিজেকে সেই গুমোট ঘরে পুরোপুরি বন্দী করে নিয়েছিলেন। দেওয়ালের দিকে তাকিয়ে থাকা আর নিজের ভাগ্যকে মুখ বুজে অভিশাপ দেওয়া, এটুকুই তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল।
অষ্টম দিন সকালে ধর্মশালার মালিক দরজায় জোরে ধাক্কা দিল। ও দাদু, টাকা কবে দেবেন? এটা কি ধর্মশালা নাকি? সন্ধে নাগাদ টাকা না এলে সব মালপত্র বাইরে ফেলে দেব। তার সেই বিষাক্ত কথা গোপাল দাসের বুকে তীরের মতো বিঁধল। কিন্তু গোপাল দাস কিছুই বললেন না। তার সেই আত্মসম্মানী রূপ যেন স্থিমিত হয়ে গিয়েছিল। তার মাথা অপমানে নিচু হয়ে গিয়েছিল। কিন্তু মা হার মানার পাত্রী ছিলেন না। ৩৫ বছর স্কুলে বাচ্চাদের সংকটের মোকাবিলা করা শেখানো এই মা নিজের জীবনের পরীক্ষায় কিভাবে ফেল করবেন? মা গোপাল দাসের দিকে তাকালেন এবং তার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। তিনি নিজের চোখের জল মুছলেন এবং বেরিয়ে পড়লেন। তিনি ভয়জাবাদের প্রধান বাজারের একটি পুরনো সোনার দোকানে গেলেন। সোনার দোকানে পা রাখার সময় মায়ের পা যেন ভারী হয়ে আসছিল। তিনি নিজের গলার পুরনো সোনার হার আর হাতের মোটা সোনার চুড়ি খুলে দিলেন। সেই চুড়ি গোপাল দাস নিজের ঘামের টাকা জমিয়ে তাদের বিয়ের ৫০ বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিলেন। ওটা কেবল গয়না ছিল না, বরং গোপাল দাসের ভালোবাসার একমাত্র নিদর্শন ছিল। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, মা এই চুড়ি কখনো গা থেকে খোলেননি। কিন্তু আজ স্বামীর আত্মসম্মান আর সিঁদুরের মান রক্ষা করতে হলে এই চুড়ির মোহ ত্যাগ করা ছাড়া উপায় ছিল না। স্বর্ণকার সেই পুরনো খাঁটি গয়নাগুলো পরীক্ষা করে দেখল। তুলাদণ্ডে চুড়িগুলো রাখার সময় যে শব্দ হল তা মায়ের বুক চিরে গেল। মাসিমা, সোনার মান খুব ভালো, টাকার খুব দরকার মনে হচ্ছে। আমি আপনাকে পুরো ৭০,০০০ টাকা দিচ্ছি। স্বর্ণকার নোটের বান্ডিল হাতে দিল। সেই টাকা হাতে নেওয়ার সময় মায়ের কলিজার একটি টুকরো যেন খসে পড়ল। কিন্তু চোখের জেদ আরও প্রবল হল। এখন কাঁদা নয়, লড়াই করতে হবে, তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন। সেই টাকার ব্যাগ আঁচলে শক্ত করে বেঁধে মা সরাসরি ফাইজাবাদের তহসিল অফিসে পৌঁছলেন। সেখানে খোঁজ নিয়ে তিনি এক কেরানির কাছ থেকে জানতে পারলেন যে শহরের বাইরে একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো কাপড়ের কল মালিকের একটি পুরনো ভাঙা কুঠি নিলামে উঠেছে। কুঠিটি অনেক বছর বন্ধ থাকায় এবং সেখানে ভুতুড়ে উপদ্রবের গুজবের কারণে কেউ সেটি কিনতে রাজি হচ্ছিল না। তাই সরকার তার নিলামের দাম মাত্র ৫৫,০০০ টাকা রেখেছিল। কেরানি মাকে বোঝানোর চেষ্টা করল, দিদা, ওই ধ্বংসস্তূপ নেবেন না, ওটার ছাদ পড়ে গিয়েছে, সাপখোপের মাসা ওটা। কিন্তু মা শুনলেন না। তিনি এক মুহূর্ত চিন্তা না করে ৫৫,০০০ টাকা টেবিলের ওপর রাখলেন এবং সেই ভাঙা কুঠির কাগজপত্র নিজের নামে করিয়ে নিলেন। বাকি ১৫,০০০ টাকা আর সেই কাগজপত্র নিয়ে মা ধর্মশালায় ফিরে এলেন। তিনি গোপাল দাসের হাত ধরলেন এবং দৃঢ়ভাবে বললেন, উঠুন গোপাল, আমাদের ছেলে ঘর ছিনিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু আপনার সুনন্দা এখনও বেঁচে আছে। চলুন, আমাদের নতুন ঘর পেয়েছি। গোপাল দাস একটি যন্ত্রের মতো মুখ বুজে তার পেছনে চলতে লাগলেন। ফয়জাবাদের বাইরে সরজু নদীর উপত্যকায় প্রধান রাস্তার থেকে অনেক ভেতরে সেই পুরনো ভাঙা কুঠিটি ছিল। সেখানে পৌঁছনোর পর সামনে যে দৃশ্য দেখা গেল তা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। সেই কুঠিটি যেন কোনো মৃত রাক্ষসের কঙ্কালের মতো দেখাচ্ছিল। পাথরে তৈরি হলেও সময়ের আবর্তে এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। বট পাকুড়ের ঝুড়ি আর বুনো কাঁটাগাছ কুঠিটিকে যেন অজগরের মতো জড়িয়ে ধরেছিল। প্রধান প্রবেশপথের বিশাল কাঠের দরজাগুলো অর্ধেক ভেঙে ঝুলেছিল। ভেতর থেকে প্যাঁচা আর বাদুড়ের ভয়ানক আওয়াজ আসছিল। ছাদের অনেক টালি উড়ে গিয়েছিল এবং খোলা আকাশ ভেতরে উকি দিচ্ছিল। একটি গুমোট গন্ধ আর নিস্তব্ধতা সেখানে রাজত্ব করছিল। সেই কুঠিটি ভয়াবহ ছিল, কিন্তু তার পাথরের ভিত আর ভেতরের বিশাল ইটের খামগুলো আজও শক্তভাবে দাঁড়িয়েছিল। মা গোপাল দাসের হাত শক্ত করে ধরলেন এবং সেই ভয়ানক কুঠির চৌকাঠে প্রথম পা রাখলেন। পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা ইটের গুঁড়ো মড়মড় করে উঠল। গোপাল, এটাই এখন আমাদের ঘর। মায়ের গলার স্বর সেই ভয়ানক নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। গোপাল দাস ওপরের দিকে তাকিয়ে সেই পুরনো বিশাল কিন্তু ভাঙা ইটের খামগুলোর দিকে তাকালেন। গোপাল দাসের সেই অবশ আর মৃতপ্রায় চোখে একজন দক্ষ রাজমিস্ত্রির এক ক্ষীণ চমক খেলে গেলেও ঠিকই, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে সরজু নদীর উপত্যকা থেকে আসা অন্ধকার যখন ঘনীভূত হল, তখন সেই ভাঙা কুঠির ভয়াবহতা তার আসল রূপ দেখাতে শুরু করল। দিনের বেলা একজন রাজমিস্ত্রির চোখে যেটিকে মজবুত কাঠামো মনে হয়েছিল, অন্ধকার নামার পর তা যেন এক ভয়ানক আর অন্ধকার গুহার মতো মনে হতে লাগল।
সেখানে বিদ্যুৎ ছিল না, পানের এক ফোঁটা জলও ছিল না। সর্বত্র ছড়িয়ে থাকা দুর্গন্ধ আর বাদুড়ের ডানা ঝাপটানোর আওয়াজ কানে বাজছিল। কুঠিরের একটি বিশাল ঘরে, যার ছাদ জায়গায় জায়গায় ফুটো হয়ে গিয়েছিল, তারা আস্তানা গাড়লেন। মেঝের ওপর জমে থাকা বহু বছরের ধুলোবালি মা নিজের আঁচল দিয়ে এবং বাইরে থেকে আনা একটি নিম গাছের ডাল দিয়ে কোনোমতে পরিষ্কার করেছিলেন। বিছানোর জন্য ছিল স্যুটকেস থেকে বের করা দুটি সাধারণ চাদর আর বালিশের বদলে নিজের কাপড়ের ব্যাগ। রাত যত বাড়তে লাগল, শীতের প্রকোপ ততই বাড়তে লাগল। ঘরের বিশাল জানলায় কাঠের কাঠামো থাকলেও কাঁচ অনেক আগেই গায়েব হয়ে গিয়েছিল, শুধু জংধারা লোহার গ্রিল অবশিষ্ট ছিল। সেই খোলা জানলা দিয়ে বাইরের হাওয়া হু হু শব্দে ভেতরে ঢুকছিল। সেই বাতাস শুধু গায়ে লাগছিল না, বরং হাড় কাঁপিয়ে দিচ্ছিল। গোপাল দাস মেঝের উপর শুয়েছিলেন, কিন্তু তার চোখে ঘুম ছিল না। তার পাশে মা একটি পুরনো চাদর জড়িয়ে শীতে কাঁপতে কাঁপতে শুয়েছিলেন। গোপাল দাস পাশ ফিরে মায়ের দিকে তাকালেন এবং অন্ধকারেও মায়ের সেই কাঁপতে থাকা পিঠ দেখতে পেলেন। গোপাল দাসের বুকে এক ভয়ানক যন্ত্রণা হল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। কি অবস্থা করে রেখেছি আমি আমার এই মা জননীর, এই চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগল। যার হাতের কবজিতে আজ সোনার চুড়ি পরার ইচ্ছা ছিল যে হাতগুলোতে, সেই হাত আজ একদম খালি। গোপাল দাসের সেই দিনের কথা মনে পড়ল, যখন তিনি নিজের ঘামের টাকা জমিয়ে মায়ের জন্য সেই চুড়ি গড়িয়েছিলেন। আজ নিজের অপদার্থতা আর ছেলের বিশ্বাসঘাতকতার কারণে নিজের স্ত্রীর সৌভাগ্যের অলঙ্কার বিক্রি করতে হল। এই উপলব্ধি একজন বাবার চেয়ে একজন স্বামীকে বেশি যন্ত্রণা দিচ্ছিল। 40 বছর আগে সুনন্দা যখন তাদের গরিব ঘরের বউ হয়ে এসেছিলেন, তখন গোপাল দাস তাঁকে কথা দিয়েছিলেন, সুনন্দা, আমার হাতে যতক্ষণ মেসেন আর ত্রিপল আছে, ততক্ষণ তোমার চোখে কখনো জল আসতে দেব না, তোমাকে রানীর মতো রাখব। কিন্তু আজ সেই সুনন্দাই একটি পরিত্যক্ত ভুতুরে কুঠিতে কনকনে ঠান্ডায় ধুলো মাখা মেঝেতে শুয়েছিলেন। গোপাল দাসের নিজের ওপর রাগ সামলানো কঠিন হয়ে পড়ছিল। অজান্তেই তার চোখের কোণ ভিজে এলো। বৃদ্ধ বাবার সেই নীরব হাহাকার সেই অন্ধকারে দম বন্ধ হয়ে হারিয়ে গেল। কিন্তু মা ঘুমাননি। 40 বছরের সংসারে স্বামীর নিঃশ্বাসের গতি শুনে তার মনের দুঃখ চিনে নেওয়ার বিদ্যা তার জানা ছিল। গোপাল দাসের সেই অসহায়তা, সেই নীরব আর্তনাদ মা সহ্য করতে পারলেন না। হঠাৎ বাতাসের এক বড় ঝাপটা এলো, আর ঘরের ধুলো উড়ে গেল। মা উঠে বসলেন। তিনি অন্ধকারেই হাতড়ে নিজের স্যুটকেস খুললেন। সেখান থেকে একটি বড় ও মোটা সুতি শাড়ি বের করলেন। মা উঠে সেই বিশাল খোলা জানলার কাছে গেলেন। জানলায় পুরনো জংধরা লোহার গ্রিল ছিল। মা সেই শাড়ির এক প্রান্ত উপরের গ্রিলে শক্ত করে বাঁধলেন। তারপর অন্য প্রান্তটি পুরো শক্তি দিয়ে টেনে নিচের গ্রিলে বাঁধলেন। বাতাস শাড়িটিকে উড়িয়ে নেওয়ার বা ছিঁড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মায়ের হাত কোনো দক্ষ তাঁতির মতো চলছিল। তিনি সেই শাড়িটিকে সেই জানলায় এমনভাবে পেঁচিয়ে বাঁধলেন, যেন সেই পরিত্যক্ত কুঠির খোলা ক্ষতের ওপর মমতার পট্টি বেঁধে দিলেন। শাড়ির সেই পর্দাটি এখন জাহাজের পালের মতো বাতাসে ফুলে উঠেছিল, কিন্তু তা বাইরের সেই কনকনে ঠান্ডা আর ধুলো ভেতরে আসা এক নিমেষে রুখে দিল। চাঁদের আবঝা আলো সেই সুতি শাড়ির ভেতর দিয়ে ছেকে ভেতরে আসছিল, আর সেই নরম উষ্ণ আলোয় মায়ের ঘর্মাক্ত মুখ কোনো তপস্বিনীর মতো শান্ত আর উজ্জ্বল দেখাচ্ছিল। গোপাল দাস স্তব্ধ হয়ে এসব দেখছিলেন। তার মুখ দিয়ে অজান্তেই কান্নার শব্দ বেরিয়ে এলো। সুনন্দা। মা পেছন ফিরলেন। তিনি ধীরে ধীরে হেঁটে গোপাল দাসের কাছে এলেন এবং তার পাশে নিচে বসলেন। গোপাল দাসের সে ফাটা মেশনের দাগ পড়া হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে তিনি অত্যন্ত শান্ত কিন্তু গভীর স্বরে বললেন, কি হলো গোপাল? ঘুম আসছে না বুঝি? চুড়ির কথা ভাবছেন তো? গোপাল, সেই চুড়ি আমার সংসার ছিল না, আমার সংসার তো আপনি। কিভাবে ঘুম আসবে রে মা? তুই ৩৫ বছর মাস্টারি করে বাচ্চাদের মানুষ করলি, আর আজ এই আস্তা করে এনে আমি তোকে ফেলেছি। আমার হাত খালি হয়ে গিয়েছে রে। গোপাল দাসের গলা কাঁপছিল। মা নিজের আঁচল দিয়ে গোপাল দাসের চোখ মুছিয়ে দিলেন। তার সেই স্পর্শ ছিল যেন সব যন্ত্রণার ওষুধ। মা অত্যন্ত দৃঢ়স্বরে বললেন, গোপাল, অবুঝের মতো কি বলছেন? ঘর কি শুধু ইট, মাটি আর খড় দিয়ে তৈরি হয়?
যেখানে দুজন মানুষ একে অপরের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, একে অপরের চোখের জল মুছতে তৈরি থাকে, সেখানেই ঘর তৈরি হয়। এই কুঠিরের দেওয়াল হয়তো ভেঙে পড়েছে, কিন্তু আমাদের একে অপরের ওপর বিশ্বাস তো ভেঙে পড়েনি। রাহুল ঘর ছিনিয়ে নিয়েছে, কিন্তু সে আমাদের সংসার তো ছিনিয়ে নিতে পারবে না। আপনি ভেঙে পড়লে এই ঘর সত্যিই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি রুখে দাঁড়ালে এই কুটিরকে আমরা আবার আপন করে তুলব। আজ আমি জানলায় আমার শাড়ির পর্দা লাগিয়েছি, কাল আপনি নিজের হাতে সেখানে ইটের দেওয়াল মজবুত করবেন, এটা আমার বিশ্বাস। গোপাল দাসের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। যে বাবা ছেলের তাড়িয়ে দেওয়াতেও কাঁদেননি, ধর্মশালার অপমানে ভেঙে পড়েননি, তিনি আজ নিজের স্ত্রীর একটি শাড়ির পর্দা আর তার শব্দের উষ্ণতায় ভেঙে পড়লেন। তিনি মায়ের হাত শক্ত করে ধরে রাখলেন। সেই রাতে সেই শাড়ির পর্দার আড়ালে, সেই পরিত্যক্ত কুটিরে গোপাল দাসের এমন শান্ত আর নিশ্চিন্ত ঘুম হল, যা তার নিজের বানানো সেই পাকা বাড়িতেও কখনো হয়নি। পরদিন সকালে সোনালি নরম রোদ শাড়ির পর্দার ভেতর দিয়ে ছেঁকে ভেতরে এলো। পাখিদের কিচিরমিচির শুরু হল। গোপাল দাস আজ ভোরবেলাতেই উঠেছিলেন। তার চোখের সেই গতরাতের হাহাকার আর অপরাধ বোধ এখন পুরোপুরি মুছে গিয়েছিল। গায়ে পুরনো জামা আর ধুতি সামলে তিনি উঠে দাঁড়ালেন। গতরাতে মা এই ঘরের ভিত নিজের গভীর বিশ্বাস দিয়ে মজবুত করেছিলেন। এখন সময় ছিল এই ঘরের ওপর নতুন করে শিখর গড়ে তোলার। তিনি জানলার সেই শাড়ির পর্দার দিকে কৃতজ্ঞতার সাথে তাকালেন। এক নতুন উদ্যমে এবং একজন দক্ষ আর অপরাজেয় রাজমিস্ত্রির আত্মবিশ্বাসে গোপাল দাস ঘরের আঙিনায় কাজে নামার জন্য বাইরে পা বাড়ালেন। সকালের নরম রোদ সেই পুরনো পরিত্যক্ত কুঠির ভেঙে পড়া দেয়ালগুলোর ওপর দিয়ে উকি দিচ্ছিল। গত রাত পর্যন্ত যে কুঠিটিকে শ্মশানের মতো মনে হচ্ছিল, সেই কুঠিটি আজ গোপাল দাসের কাছে নতুন সৃষ্টির কর্মভূমি মনে হতে লাগল। মা আজ কোনায় 3টে পাথর সাজিয়ে উনুন জ্বালানোর চেষ্টা করছিলেন। গোপাল দাসের তীক্ষ্ণ নজর কুঠিরের বিশাল প্রাঙ্গণে ঘুরে বেড়াল। সেখানে কত বছর ধরে ধুলোয় পড়ে থাকা পুরনো লোহার বিম, ভাঙা কবজা, কারখানার জংধরা পাইপ আর ইটের টুকরো ছড়িয়েছিল। সাধারণ মানুষের কাছে এগুলো স্রেফ ভাঙাচোরা স্তূপ মনে হতো, কিন্তু একজন রাজমিস্ত্রির কাছে এটাই ছিল নতুন বিশ্ব গড়ে তোলার মূলধন। গোপাল দাস ধুতি শক্ত করে বাঁধলেন। ৭৭ বছর বয়সে তার শরীরে যেন কোনো তরুণের রক্ত বইতে শুরু করেছিল। তিনি একটি পুরনো বস্তায় সেই সব লোহা, পেরেক আর ইট সংগ্রহ করতে শুরু করলেন। ওজন বেশ ভালোই হয়েছিল। প্রধান রাস্তায় গিয়ে গোপাল দাস একটি খালি টেম্পোওয়ালাকে হাত দেখিয়ে থামালেন এবং সেই লোহা ফাইজাবাদের ভাঙাচোরা বাজারে বিক্রি করে দিলেন। সেখান থেকে তিনি কয়েকশো টাকা পেলেন। সেই সামান্য টাকা আর পকেটে থাকা কিছু খুচরো পয়সা নিয়ে গোপাল দাস ফাইজাবাদের প্রধান হার্ডওয়্যার বাজারে এলেন। সেখানেই এক কোনায় শ্যামলাল হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডিং মার্ট নামের একটি পুরনো সাইনবোর্ড লাগানো ছিল। দোকানের ক্যাশের ৭০ ঊর্ধ্ব এক ব্যক্তি মাথায় সাদা গান্ধী টুপি, দৃঢ় মুখমণ্ডল আর চশমা পরে বসেছিলেন। রাম রাম শ্যামলাল, গোপাল দাস জোরালো ডাক দিলেন। শ্যামলাল চশমা নাকের ওপর ঠিক করে নিয়ে গোপাল দাসের দিকে তাকালেন। রাম রাম ভায়া, বলুন কি সেবা করতে পারি? গোপাল দাস বললেন, এই পুরনো লোহা বিক্রি করে কিছু টাকা পেয়েছি। লোহার লাইন আমার কাছে আছে, কিন্তু যেটুকু টাকা আছে তার মধ্যে আমাকে কিছু সরঞ্জাম দিন। গোপাল দাসের কণ্ঠস্বর ছিল অত্যন্ত স্পষ্ট আর তেজি। শ্যামলাল জিজ্ঞেস করলেন, বলুন তো কি কি লাগবে? একটা মেসেন, ত্রিপলের একটি ভালো লোহার ফলা, 2 কেজি 2 ইঞ্চি আর 3 ইঞ্চি পেরেক, কিছু কবজা, কিছুটা সিমেন্ট আর বাকি টাকায় যেটুকু ইটের তক্তা পাওয়া যায় দিন। শ্যামলাল অবাক হয়ে গেলেন। তিনি গোপাল দাসের মুখের দিকে, তার শুকিয়ে যাওয়া শরীরের দিকে এবং বিশেষ করে তার হাতের ফাটা দাগগুলোর দিকে তাকালেন। ইঁট আর মানুষ চিনে নিতে তার ভুল হতো না। ভায়া, হাতের চিহ্ন বলছে যে আপনি একজন খাঁটি রাজমিস্ত্রি, কিন্তু এই বৃদ্ধ বয়সে হাতে মেসেন আর ত্রিপল নিয়ে কি করবেন? ছেলেপুলে কোথায়? কার মজুরি খাটতে যাচ্ছেন? গোপাল দাসের মুখে যন্ত্রণার এক ছাপ ফুটে উঠলেও তিনি দীর্ঘশ্বাস নিলেন, কিন্তু কণ্ঠস্বর একদম কাঁপতে দিলেন না। শ্যামলাল, ছেলের জন্য সারা জীবন ইট গেঁথে বাড়ি বানালাম, কিন্তু তার সেই ঝকঝকে হোটেলে এই বৃদ্ধ বাবা আর জন্মদাত্রী মায়ের জায়গা হল না। কাল স্ত্রীর গয়না বিক্রি করে কারখানার সেই পুরনো পরিত্যক্ত কুঠিতে আস্তানা গেড়েছি। এখন নিজের হাত আর কবজির ওপরই ভরসা।
এই সরঞ্জামগুলো পেলে ভেঙে পড়া হলেও আমার মায়ের জন্য একটা মাথা গোজার ঠাঁই বানাব, কারো কাছে হাত পাতব না। একথা শোনা মাত্রই শ্যামলালের হাত ক্যাশবাক্সের উপরেই থেমে গেল। তিনি জীবনে অনেক খদ্দের দেখেছিলেন, কিন্তু এমন আত্মসম্মানী বাবা প্রথমবার দেখছিলেন। স্ত্রীর গয়না বিক্রি করে ঘরের ভিত গড়া এই মানুষের কাহিনী শুনে তার মনে এক দাগ কাটল। তিনি পেছনের দিকে কাজ করা ছেলেটিকে ডাক দিলেন, মুন্না, শোন এদিকে। গোপাল দাসকে দুটি ভালো মজবুত মেসন, ত্রিপল, করাত, 2 বস্তা সিমেন্ট আর পেছনের গোডাউন থেকে 1 নম্বর ইট টেম্পোতে লোড করে দে। জানলার পাল্লাগুলোও দিয়ে দিস। গোপাল দাস ঘাবড়ে গেলেন। আরে, কিন্তু শ্যামলাল, আমার কাছে তো অত টাকা নেই, আমি বাকি টাকা কোথা থেকে দেব? আমি কারো দান চাই না। শ্যামলাল গদি থেকে উঠে গোপাল দাসের কাছে এলেন এবং তার কাঁধে পরম শ্রদ্ধার সাথে হাত রাখলেন। গোপাল, আমি 50 বছর এই বাজারে বসে আছি। মানুষের আর ইটের বিচার আমার ঠিক আছে। আপনার মতো মানুষ যদি এমন পরিস্থিতিতে হেরে যায় না, তবে এই মাটির অপমান হবে। এই সরঞ্জাম নিয়ে যান। যখন ঘর তৈরি হবে তখন আমাকে শুধু 1 কাপ চা খাওয়াবেন, ওটাই আমার পাওনা বলে মনে করব। দুজন অভিজ্ঞ মানুষের সেই সংলাপ আর একে অপরের প্রতি শ্রদ্ধা সেই দোকানে শব্দ ছাড়াই ব্যক্ত হল। গোপাল দাসের চোখ ভিজে এলো। তিনি কৃতজ্ঞতায় শ্যামলালের হাত ধরলেন এবং টেম্পো নিয়ে কুঠিতে ফিরলেন। কুঠিতে পৌঁছনোর সাথে সাথেই গোপাল দাসের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ইট নামানোর পর তিনি সবচেয়ে বড় আর মজবুত ঘরটি বেছে নিলেন। সবার আগে তিনি মেসন আর সিমেন্টের সাহায্যে ভাঙা জানলার ইটের ফ্রেমগুলো মজবুত করলেন। তারপর তিনি একটি ইটের স্তূপ নিলেন এবং তার ওপর ত্রিপল চালাতে শুরু করলেন। সাপ 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 শব্দে ত্রিপল ইটের ওপর এক ছন্দে ঘুরতে লাগল। ত্রিপল থেকে বেরোনো সোনালি ইটের গুঁড়ো মেঝের ওপর পড়তে লাগল এবং টাটকা সিমেন্টের সেই পাগল করা সুবাস সেই গুমোট ঘরে ছড়িয়ে পড়ল। ঠক 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 মেসানের ঘা কুঠির দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মা উনুনের গরম চা আর ঠান্ডা জল এনে গোপাল দাসকে দিচ্ছিলেন। গোপাল দাসের তৃষ্ণা বা ক্ষুধার কোনো হুঁশ ছিল না। তিনি দিনরাত এক করে দিলেন। তার ঘামের প্রতিটি ফোঁটা সেই ইটে মিশে তাকে যেন পুনর্জীবন দিচ্ছিল। সিমেন্ট দিয়ে মেঝের গর্তগুলো বুঝিয়ে দিলেন, জানলায় মজবুত পাল্লা বসালেন, যাতে বাতাসের এক ঝাপটাও ভেতরে না আসে। মায়ের শাড়ি এখন সম্মানের সাথে সুটকেসে ফিরে গিয়েছিল। দরজার পুরনো কবজায় তেল দিয়ে দরজা আবার নতুনের মতো বসানো হলো। 3 দিনের অক্লান্ত পরিশ্রমের পর সেই ভাঙাচোরা আর অন্ধকার ঘরটি এখন এক উষ্ণ আর নিরাপদ ঘরে পরিণত হল। মা ভেতরটা মাটি দিয়ে লেপে নিয়েছিলেন। ইটের সেই নতুন গন্ধ আর গোপাল দাসের ঘামের সুবাস সেই ঘরটিকে এক পরম আপন অনুভূতি দিচ্ছিল। গোপাল দাস নিজের গায়ের ঘাম মুছলেন এবং নিজের হাতে গড়া সেই নতুন সৃষ্টির দিকে অত্যন্ত গর্বের সাথে তাকালেন। তার মুখে এখন এক বিজয়ী হাসি ছিল, শূন্য থেকে বিশ্ব সৃষ্টির হাসি। গোপাল দাসের মুখের সেই বিজয়ী হাসি সেই পুরনো পাথরের দেওয়ালগুলো যেন নিজের মধ্যে ধারণ করে নিল। প্রথম ঘরটি থাকার যোগ্য হওয়ার পর কুঠির সেই ভয়ঙ্কর আর জনশূন্য রূপ এখন ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিল। মা শুধু ভেতরটা পরিষ্কার করেননি, বরং বেঁচে যাওয়া টাকা থেকে কিছু বীজ এনে কুঠির পেছনের অংশে ছোট একটি বাগানও তৈরি করতে শুরু করেছিলেন। কুমড়োর একটি লতা এখন বাড়তে শুরু করেছে এবং এক কোণায় লাগানো তুলসী সকাল সন্ধ্যায় মায়ের প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠছিল। কুটিরটি এখন ধীরে ধীরে এক সুখের নীড় হয়ে উঠছিল, কিন্তু প্রকৃতির রূপ কখন বদলাবে তার কোনো নিশ্চয়তা নেই। সেটা ছিল জুলাই মাস এবং সরজু নদীর উপত্যকায় বর্ষা তার রুদ্র রূপ ধারণ করেছিল। টানা 2 দিন সূর্যের দেখা নেই। সেই বিকেলে আকাশ কালো মেঘে এমনভাবে ঢেকে গিয়েছিল যে মনে হচ্ছিল প্রকৃতি কারো ওপর ভীষণ রেগে আছে। বাতাসের গতি ছিল এতটাই প্রবল যে মনে হচ্ছিল কুটিরের পুরনো দেওয়ালগুলোও কাঁপছে। আকাশে বিদ্যুতের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আর মেঘের গর্জনে বুক কেঁপে উঠছিল। মুষলধারে বৃষ্টির সেই তাণ্ডবের মধ্যে কুটিরের ভেতরে গোপাল দাস আর মা এক উষ্ণ কোণায় উনুনের সামনে বসেছিলেন। মা গরম খাবার তৈরি করছিলেন। হঠাৎ বাতাসের সেই ভয়ানক আওয়াজের মধ্যেও কুটিরের প্রধান কাঠের দরজায় কেউ সজোরে ধাক্কা দিল। ধড় ধড় করে শব্দ হল। গোপাল দাস আর মা একে অপরের দিকে তাকালেন। এই অসময় আর এমন বৃষ্টিতে কে এলো?
গোপাল দাস লণ্ঠন হাতে নিয়ে দরজার কাছে গেলেন। তিনি খিল খুললেন এবং দরজা খুললেন। লণ্ঠনের হলদে আলোয় আর আকাশের বিদ্যুতের ঝলকানিতে গোপাল দাস সামনে যা দেখলেন তা দেখে তার বুক কেঁপে উঠল। দরজার সামনে এক ২৫ বছরের মেয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টির জলে সে পুরোপুরি ভিজে গিয়েছিল, কিন্তু তার মুখ দিয়ে যা গড়িয়ে পড়ছিল তা শুধু বৃষ্টির জল ছিল না, তাতে রক্ত আর চোখের জলও মিশেছিল। তার বাম গালে মারধরের নীল কালো দাগ পড়ে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, আর কপাল থেকে রক্তের সরু ধারা চোখ পর্যন্ত গড়িয়ে আসছিল। কিন্তু এই সবের চেয়েও বড় ও চমকে দেওয়ার মতো বিষয় ছিল, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, প্রায় ৭-৮ মাসের। সে নিজের ২ হাত দিয়ে নিজের পেটকে ঢালের মতো শক্ত করে ধরে রেখেছিল, যেন পৃথিবীর সব বিপদ থেকে সে তার ভেতরের প্রাণটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। ঠান্ডায় আর ভয়ে সে পাতার মতো থরথর করে কাঁপছিল। মা, আমাকে বাঁচান! ও ও আমাকে মেরে ফেলবে! এটুকুই তার মুখ দিয়ে বেরোল, এবং তার পা টলে গেল। সে মেঝেতে পড়ে যাচ্ছিল, এমন সময় মা ছুটে এসে তাকে ধরে ফেললেন। ওরে বাবারে, কে তুই মা? কি দশা হয়েছে তোর? মায়ের মাতৃভাব মুহূর্তের মধ্যে জেগে উঠল। তিনি এক মুহূর্ত চিন্তা না করে তাকে তুলে ভেতরে নিয়ে এলেন, তাকে উনুনের ধারের উষ্ণ জায়গায় বসালেন। নিজের সুটকেস থেকে একটি শুকনো শাড়ি বের করে মা তাকে পরতে দিলেন। আঁচল দিয়ে তার মাথা আর চুল মুছিয়ে দিলেন। তার কপালের ক্ষত জল দিয়ে ধুয়ে সেখানে হলুদ লাগিয়ে দিলেন। মেয়েটি ভয়ে কাঁপছিল। মা থালায় গরম খাবার বেড়ে তার সামনে দিলেন। খাবারের থালা দেখেই তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে খাবারে হাত দিল এবং রাক্ষসের মতো খেতে শুরু করল। গ্রাসের সাথে সাথে তার চোখের জলও পেটে যাচ্ছিল। খাবার খাবার পর উনুনের তাপে তার কাঁপুনি কিছুটা কমেছিল। সে কাঁদতে কাঁদতে নিজের নাম জানাল, সীমা। স্বামীর মদের নেশা ছিল। আজ সে টাকার জন্য তাকে বেদম মারধর করেছে এবং এই অবস্থায় বৃষ্টির মধ্যে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার কোনো বাপের বাড়ি নেই, আমি কোথায় যাব এই বৃষ্টিতে? আমার সন্তান! সীমা আবার কাঁদতে লাগল। এসব শোনার সময় গোপাল দাস এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার রাজমিস্ত্রির মতো শক্ত মুখ এখন রাগে লাল হয়ে গিয়েছিল। নিজের জন্মদাতা ছিলে রাহুল তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই বেদনা তিনি জানতেন। কিন্তু একজন অন্তঃস্থতা মেয়েকে এভাবে মারধর করে বের করে দেওয়া সেই পাষণ্ড লোকটির কথা ভেবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গোপাল দাস কেবল মুখে কথা বলার মানুষ ছিলেন না, তিনি কাজের মাধ্যমে উত্তর দিতে জানতেন। মা সীমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, মারে, যতদিন এই মায়ের শরীরে প্রাণ আছে ততদিন তোকে কেউ ছুতে পারবে না। আজ থেকে এই ঘর তোর, তুই আমাদের মেয়ে, নিশ্চিন্তে ঘুমা। পরদিন ভোর হল, বৃষ্টি থেমে গিয়েছিল। গোপাল দাস খুব ভোরেই উঠেছিলেন। তার মাথায় গত রাত থেকে একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি শ্যামলালের কাছ থেকে আনা সবচেয়ে ভালো আর মজবুত ইটের স্তূপটি আলাদা করলেন। আজ তিনি শুধু কোনো ভাঙা জানলা মেরামত করছিলেন না, আজ তিনি এক নতুন প্রাণকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গোপাল দাসের ত্রিপল আবারও সব শব্দে চলতে শুরু করল, কিন্তু আজ মেসেনের ঘা জোরে নয়, বরং অত্যন্ত মেপে আর সাবধানে পড়ছিল। গোপাল দাস সীমার জন্য একটি মজবুত ইটের বেদি তৈরি করছিলেন। অন্তঃস্থবা নারীর জন্য খুব উঁচুতে ওঠানামা করা কষ্টকর এবং খুব নিচুতে বসাও কঠিন, একথা গোপাল দাসের ভালোই জানা ছিল। তাই তিনি সেই বেদিটির উচ্চতা মাটি থেকে মেপে মাত্র ১.৫ ফুট রাখলেন। ইটের প্রান্তে কোথাও যেন ধার না থাকে এবং সীমার শরীরে যেন ভুল করেও কোনো আঁচড় না লাগে, সেজন্য গোপাল দাস ত্রিপল দিয়ে ঘষে ঘষে বেদির চারপাশ মাখনের মতো মসৃণ করে তুললেন। পিঠে আরাম দেওয়ার জন্য পেছনের দিকে কিছুটা হেলানো মজবুত ঠেস দিলেন। সেই ইঁটকে তিনি এত মমতা দিয়ে পলিশ করেছিলেন যে তাতে এক অদ্ভুত উজ্জ্বলতা চলে এলো। বিকেল নাগাদ সেই মজবুত ও সুন্দর বেদিটি তৈরি হয়ে গেল। গোপাল দাস সেটি তুলে কুঠির একটি নিরাপদ ও হাওয়া বাতাস ভর্ণ কোণায় রাখলেন। তার ওপর মা একটি নরম কাঁথা পেতে দিলেন। সীমা যখন সেই বেদিটি দেখল তখন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। জন্মদাতা বাবাও কখনো তার এত যত্ন নেননি যত তার এই অপরিচিত মানুষটি একদিনে নিয়েছিলেন। সে ধীরে ধীরে বেদির সেই মসৃণ প্রান্ত দিয়ে হাত বুলিয়ে নিল। ইটের সেই সুগন্ধ আর গোপাল দাসের পরিশ্রমের ওম সরাসরি তার হৃদয়ে গিয়ে পৌঁছল। সে চোখে জল নিয়ে গোপাল দাসের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইল।
গোপাল দাস তার মাথায় হাত রাখলেন এবং অত্যন্ত শান্ত কিন্তু ভারী গলায় বললেন, মারে, আমি রাজমিস্ত্রি, ভেঙে যাওয়া জোড়া দেওয়া আর মোচকে যাওয়াকে আবার সোজা করে দাঁড় করানোই আমার কাজ। আমার ছেলে আমার ঘর ভেঙেছে, কিন্তু এখন এই ঘর আমি তোর জন্য আর এই অনাগত সন্তানের জন্য গড়ে তুলেছি। তুই এখন আমার দায়িত্ব। যা, গিয়ে আরাম কর। কাজের মাধ্যমে কথা বলা গোপাল দাসের সেই শব্দগুলো সীমার মনের শেষ ভয়টুকুও মুছে দিয়েছিল। সেই জরাজীর্ণ কুটিরটি এখন সত্যিকারের একটি পরিবারের ঘর হয়ে উঠল। সীমার আগমনে সেই নির্জীব আর ভয়াবহ কাঠামোটি যেন এক নতুন প্রাণ পেল। যেখানে একসময় শুধু প্যাঁচার ডাক আর বাতাসের শাঁ শাঁ শব্দ শোনা যেত, সেখানে এখন ভোরে মায়ের জাঁতায় শস্য পেশার শব্দের সাথে সীমার হাতের কাঁচের চুড়ির নিক্কণ শোনা যেতে লাগল। সীমা মায়ের কাজের অর্ধেক ভার নিজের কাঁধে তুলে নিল। আঙিনা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে উনুনের গরম জল করা পর্যন্ত সব কাজ সে হাসি মুখে করতে লাগল। গোপাল দাসের বানানো সেই নরম ও মসৃণ ইটের বেদিতে শোয়ার সময় তার মুখে এখন আর সেই ভয়াবহ ভয় থাকত না, বরং একটি নিরাপদ আশ্রয়ের শান্তি ফুটে উঠত। মানবতার এই নতুন আশ্রমের খবর বাতাসের মতো ফয়জাবাদের আশেপাশে ছড়িয়ে পড়তে লাগল। তারপর এক বিকেলে কুঠিরের কাঠের দরজায় আবারও কেউ কড়া নাড়ল। গোপাল দাস দরজা খুললেন, দেখলেন বাইরে দুটি মানুষ দাঁড়িয়ে আছে। একজন ছিলেন বীরেন দাদু, বয়স ৮০ কোঠায়, পিঠ পুরোপুরি বেঁকে গিয়েছে এবং হাতে একটি পুরনো লাঠি। নিজের আপন ভাইপো একটি শুকনো স্ট্যাম্প পেপারে টিপসই নিয়ে জমির টুকরোর জন্য তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। গত ২ মাস ধরে তিনি ফাইজাবাদের হনুমান মন্দিরের সিঁড়িতে ঘুমাচ্ছিলেন। আর তার পাশে দাঁড়িয়েছিল রাহুল, ১৮-১৯ বছরের এক রাগী, দিশাহীন ও বিদ্রোহী তরুণ। বাবার নেশা আর রোজগার মারধরে অতিষ্ঠ হয়ে সে ঘর ছেড়েছিল। পকেটে ফুটো পয়সা না থাকায় সে দুদিন ধরে অভুক্ত ছিল। বাজারে শ্যামলাল এই দুজনকে দেখেছিলেন এবং গোপাল দাসের ঠিকানা দিয়ে এখানে পাঠিয়েছিলেন। গোপাল দাস তাঁদের দিকে তাকালেন। কোনো কাগজপত্র, জাতি, ধর্ম বা তাঁদের অতীত নিয়ে প্রশ্ন না করে গোপাল দাস শুধু এটুকুই জিজ্ঞেস করলেন, খেয়েছ তো বাবা তোমরা? সেই একটি সাধারণ বাক্যে এত মমতা ছিল যে দুজনের চোখেই জল এলো। সেই রাতে বীরেন দাদু আর রাহুল সেই কুঠিতে মাথা গোজার ঠাঁই পেল। গোপাল দাস পরদিনই দুজনের জন্যে দুটি মজবুত ইটের বেদি বানিয়ে দিলেন। কুঠিটি এখন সত্যি সত্যিই ভরে উঠছিল। দুজন থেকে এখন কুঠিতে ৫ জন মানুষ একত্র হল। কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে গোপাল দাসের মনে একটি বিষয় খচখচ করছিল। খাওয়ার সময় বীরেন দাদু হাঁটু ব্যথার কারণে এক কোনায় বেদিতে বসে থালা নিতেন, রাহুল কোথাও অন্ধকারের বারান্দায় দাঁড়িয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিত, আর সীমা ও মা উনুনের পাশে বসতেন। গোপাল দাসের শৃঙ্খলাপরায়ণ মনে এই অগোছালো ভাবটা সই ছিল না। পরিবার মানে কি, যারা একই পাত্রে বা একই জায়গায় বসে খায়? গোপাল দাস মনে মনে কিছু একটা স্থির করলেন। তিনি শ্যামলালের কাছ থেকে আনা বিশাল ইটের তক্তাগুলো বের করলেন এবং কাজ শুরু করলেন। পরবর্তী ৩ দিন গোপাল দাস কোনো বিশ্রাম নিলেন না। তিনি একটি বিশাল ৮ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া অত্যন্ত মজবুত ইটের ডাইনিং প্ল্যাটফর্ম তৈরি করলেন। এটি কেবল ইটের একটি টুকরো ছিল না, বরং গোপাল দাসের তৈরি করা একটি জীবন্ত রূপক ছিল। এই প্ল্যাটফর্মের কোথাও তিনি কোনো ধারালো কোণা রাখেননি, সবটুকুই ছিল মাখনের মতো মসৃণ। ইটের ওপরের সেই প্রাকৃতিক দাগগুলো তিনি ত্রিপল দিয়ে এমনভাবে মুছে দিয়েছিলেন যেন বলতে চাইছিলেন, মানুষের জীবনে যতই ক্ষত থাকুক না কেন, ভালোবাসার ছোঁয়া লাগলে জীবন আবার সুন্দর ও মসৃণ হয়ে ওঠে। এই ৮ ফুটের প্ল্যাটফর্মের ৪টি মোটা পা গোপাল দাস মাটিতে এমনভাবে গেঁথে দিয়েছিলেন যে তার ওপর যতই ভার রাখা হোক না কেন তা নড়বড়ে হবে না। বিশেষ বিষয় হল, এই প্ল্যাটফর্মে কোনো গৃহকর্তার জন্যে আলাদা বা প্রধান জায়গা ছিল না। গোপাল দাস সবাইকে বললেন, এই প্ল্যাটফর্মে কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়, এখানে বসা সবাই সমান। সেই দিনটি কুঠিরের জন্যে কোনো উৎসবের মতো ছিল। রাত হয়েছে, কুঠিরের সবচেয়ে বড় এবং পরিষ্কার করা ঘরে সেই বিশাল ইটের প্ল্যাটফর্মটি সগৌরবে রাখা হয়েছে। ওপরের কড়িকাঠে মা একটি বড় লণ্ঠন ঝুলিয়ে দিয়েছিলেন। লণ্ঠনের সেই হলদেটেও উষ্ণ আলোয় ইটের প্ল্যাটফর্মটি যেন জল করছিল। সীমা প্ল্যাটফর্মে জলের ঘটি আর বাসন সাজালো। মা উনুন থেকে গরম গরম রুটি, আলুর দম আর বেগুনের ভর্তা নিয়ে এলেন। সবার থালা প্ল্যাটফর্মে এক সারিতে সাজানো হলো। সবাই একসাথে খেতে বসলেন। বাহ মা, আজ তো খাবারের সুবাস একদম সীমানা ছাড়িয়ে গিয়েছে। আমার ভাইপোর সেই বড় বাড়িতে এমন খাবার কখনো পাইনি। বীরেন দাদু লাঠি পাশে রেখে হাসতে হাসতে বললেন।
দাদু, আপনি শুধু সুবাস নেবেন না, দুমুঠো বেশি খান, নয়তো বাতাসে উড়ে যাবেন। রাহুল তার সাথে মজা করল। আরে বেটা, আমার গায়ে মাংস না থাকলেও হাড়গুলো খুব মজবুত, পুরনো কালের হাড়। তোর মতো দুদিন না খেয়ে থাকলে আমি কেঁদে ভাসাবো না। বীরেন দাদু রাহুলকে খোঁচা দিলেন। তাদের এই গ্রাম্য রসিকতায় সীমা খিলখিল করে উঠল। গত কয়েক মাসে সীমা এই প্রথমবার এত প্রাণ খুলে হেসেছে। তার সেই হাসি দেখে মায়ের মুখেও এক বড় তৃপ্তি ছড়িয়ে পড়ল। রাহুলের রাগী মুখেও এখন এক সরল হাসি ফুটে উঠেছিল। গোপাল দাস প্ল্যাটফর্মের একপাশে শান্ত হয়ে বসেছিলেন। তার হাতের গ্রাস হাতেই থেমে গিয়েছিল। তিনি তৃপ্ত নজরে সবার দিকে তাকিয়েছিলেন। নিজের জন্মদাতা ছেলে রাহুল তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, যে তার জীবনের থালায় ছাই ঢেলে দিয়েছিল। কিন্তু আজ এই পুরনো ভাঙা কুটিতে একজন বাবা নিজের হাতে বানানো প্ল্যাটফর্মের চারপাশে এক নতুন পরিবার নিয়ে খাচ্ছেন। রক্তের সম্পর্ক নেই, কিন্তু একে অপরের দুঃখ ভাগ করে একত্র হওয়া এই মানুষগুলোই এখন সত্যিকারের এই ঘরের মজবুত ভিত করে তুলেছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা ছিল, কিন্তু কুঠিরের ভেতরে লণ্ঠনের আলোয় সেই ৮ ফুটের প্ল্যাটফর্মের চারপাশে হাসি তামাশা আর মানবিকতার ফুল ফুটছিল। সেই পরিত্যক্ত কুঠিটি এখন একটি হাসিখুশি জীবন্ত ঘরে পরিণত হয়েছিল। কুটিটি এখন আক্ষরিক অর্থেই এক সুখের নীড়ে পরিণত হয়েছিল। গোপাল দাসের ইটের কাজে এখন আবার নতুন গতি এসেছিল। মায়ের বাগানটি সবুজ হয়ে উঠেছিল, আর সীমার মুখে এখন গর্ভাবস্থার এক সুন্দর ও উজ্জ্বল আভা দেখা যাচ্ছিল। বীরেন দাদুর কাশির শব্দ আর রাহুলের আনাগোনার কারণে সেই পুরনো কুটিটি এখন পুরোপুরি জীবন্ত মনে হচ্ছিল। কিন্তু গরিব আর নিরাশ্রয় মানুষের সুখে কারো না কারো নজর লেগেই যায়। সেই দিনটিও প্রতিদিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু দুপুরের দিকে সেই কাঁচা রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে তহসিল অফিসের একটি সাদা জিপ এসে থামল। জিপ থেকে দুজন সরকারি কর্মকর্তা আর গ্রাম পঞ্চায়েতের একজন পিয়ন নিচে নামলেন। তাদের হাতে লাল রঙের সিল মারা একটি সরকারি কাগজ ছিল। গোপালদাস সাহেব কে? একজন কর্মকর্তা অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করলেন। গোপালদাস সামনে এলেন। কর্মকর্তা সেই কাগজটি গোপালদাসের হাতে দিলেন। এটি সরকারি নোটিশ, তহসিলদার সাহেবের সই আছে এতে। এই কুঠিটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এবং আপনারা এখানে বসতি স্থাপন করেছেন। আপনাদের ৩০ দিন সময় দেওয়া হলো। ৩০ দিনের মধ্যে জায়গা খালি করুন, অন্যথায় ৩১তম দিনে বুলডোজার দিয়ে এই কুঠি গুড়িয়ে দেওয়া হবে। কর্মকর্তারা চলে গেলেন, কিন্তু তাদের সেই শব্দগুলো যেন কুঠির পায়ের তলার মাটি সরিয়ে দিল। গোপাল দাসের হাতে সেই কাগজটি বাতাসে কাঁপতে লাগল, আর সেই সাথে গোপাল দাসের সাহসও। তারা এই তো সবে শূন্য থেকে জীবন শুরু করেছিলেন, নিজের হাতে বাসা বুনেছিলেন, আর সরকার সেই আশ্রয়ও কেড়ে নিচ্ছিল। বীরেন দাদু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হে ভগবান, আমার কপালে কি মরার আগে পর্যন্ত রাস্তার ধুলো খাওয়াই লেখা আছে? আবার রাস্তায় চলে এলাম আমরা। সীমা নিজের পেট শক্ত করে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমার বাচ্চা, এই অবস্থায় আমি কোথায় যাব? রাহুলের চোখ রাগে লাল হয়ে গিয়েছিল, তার হাত মুষ্টিবদ্ধ হল। গোপালদাস শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে একটি ইঁটের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। নিজের ছেলে তাড়িয়েছে, এখন সরকারও তাড়াচ্ছে। কিন্তু সেই ভয়ানক নিস্তব্ধতা আর কান্নাকাটির মধ্যে মায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর শোনা গেল। ৩৫ বছর স্কুলের বাচ্চাদের লড়াই করতে শেখানো সেই দৃঢ়চেতা শিক্ষিকা আজ আবারও ময়দানে নামলেন। কাঁদছ কেন সবাই? বীরেন, মাথা থেকে হাত সরান। রাহুল, ওই রাগটাকে কাজের দিকে লাগাও। গোপাল নিজের রক্তকে জল করে এই ঘর গড়ে তুলেছেন। বুলডোজার কেন, কারো বাবা এলেও এই ঘর পড়বে না। তারা নোটিশ দিয়েছে না যে কুঠি বিপজ্জনক? তবে আমাদের কাছে পুরো ৩০ দিন সময় আছে। আমরা এই কুঠিকে এত মজবুত করব, এমনভাবে মেরামত করব, যে সেই সরকারি আইন আর ওই ইন্সপেক্টর নিজে এখানে এসে হার মানতে বাধ্য হবে। আমরা হার মানব না। মায়ের সেই শব্দগুলো সবার শরীরে যেন ১০০০ ভোল্টের বিদ্যুৎ বইয়ে দিল। রাহুল সেই রাগের চোটে সাইকেল চালিয়ে সরাসরি ফয়জাবাগার বাজারে শ্যামলালের দোকানে পৌঁছল। সে হাঁপাতে হাঁপাতে শ্যামলালকে সব ঘটনা জানাল। শ্যামলাল হাতের হিসেবের খাতা পাশে রাখলেন, দোকানের শাটার অর্ধেক নামিয়ে দিলেন। আরে, এমনভাবে কিভাবে ভেঙে ফেলবে? গোপাল দাসের মতো মানুষ যেখানে এই বয়সে নিজের জীবনের বাজি ধরছেন, সেখানে সরকারি ছোকরারা বুলডোজার আনবে? ফয়জাবাদের মাটি এটা, এত সহজে হার মানবে না।
পরদিন খুব ভোরে কুঠির আঙিনায় যে দৃশ্য দেখা গেল তা দেখে গোপাল দাসের চোখ ভিজে এলো। আঙিনায় একজন দুজন নয়, বরং প্রায় ২৫ জন মানুষ হাতে কোদাল, গাইতি, তারের বান্ডিল আর সিমেন্টের বস্তা নিয়ে দাঁড়িয়েছিল। সবার সামনে শ্যামলাল দাঁড়িয়েছিলেন। তার সাথে ফয়জাবাদ বাজারের ১০-১২ জন শক্তিশালী যুবক ছিল। পাশে ৬০ বছরের অবসরপ্রাপ্ত ওয়ারম্যান কিষান কাকা এবং সরকারি দপ্তর থেকে সদ্য অবসর নেওয়া প্লাম্বার দশরথ পাণ্ডে দাঁড়িয়েছিলেন। শ্যামলাল সামনে এলেন এবং গোপাল দাসের কাঁধে হাত রাখলেন। গোপাল, আপনি একা নন, আপনি শুধু হুকুম দিন, বাটি হাত আমাদের। আজ থেকে এই কুঠির কাজ এই গ্রাম নিজের হাতে নিল। আর তারপর শুরু হল সেই ৩০ দিনের মহাযজ্ঞ। হ্যাঁ, এটি কেবল একটি ভবন মেরামতের প্রকল্প ছিল না, বরং এটি ছিল মানবিকতার এক বিশাল মেলা। কেউ একটি টাকাও মজুরি চাইল না। সকাল থেকে রাত পর্যন্ত কুঠিরে শুধু মেসনের ঘা, ত্রিপলের আওয়াজ আর সিমেন্ট গোলানোর ব্যস্ততা চলত। তরুণ ছেলেরা কুঠিরের ভেঙে পড়া দেওয়ালগুলোকে সিমেন্ট আর নতুন ইটের মজবুত ভিত দিল। গোপাল দাস আর শ্যামলাল মিলে ছাদ আর দুর্বল দেওয়ালগুলোকে মজবুতি দিতে মোটা লোহার সেফটি পিলার দাঁড় করালেন। কিষান কাকা নিজের বাড়ি থেকে এবং পরিচিত দোকান থেকে তারের বান্ডিল এনে কুঠিরের কোনায় কোনায় নতুন নিরাপদ ও ফায়ারপ্রুফ ওয়্যারিং করলেন। তারা ঝকঝকে ফিটিং করলেন এবং মেন সুইচ বসালেন। গোপাল দাসের নামে বিদ্যুৎ সংযোগ আর মিটার বসানো হল। দশরথ পাণ্ডে পুরনো জং ধরা পাইপ বদলে নতুন পাইপ বসালেন এবং সীমার জন্য পরিষ্কার ও নিরাপদ বাথরুমের ব্যবস্থা করলেন। বীরেন দাদু বৃদ্ধ হলেও এক জায়গায় বসে থাকেননি। তিনি চুন আর সাদা রং গুলে সেই তরুণদের সাহায্যে কুঠিরের ধোয়াটে ও পুরনো দেওয়ালগুলোতে ধবধবে সাদা রং করতে শুরু করলেন। রাহুল কোনো ঝানু শ্রমিকের মতো সারাদিন সিমেন্টের কড়াই টানছিল। এই ৩০ জন মানুষের জন্য সীমা আর মা দিন-রাত উনুনে গরম রুটি বেলছিলেন। কুঠিতে আসা প্রতিটি মানুষ নিজের ঘরের কাজ মনে করে খাটছিল। অবশেষে সেই ৩০তম দিনটি এল। ১ মাস আগে যে কুঠিটি মৃতপ্রায়, অন্ধকার আর ভয়াবহ অবস্থায় ছিল, তা এখন কোনো কোণের মতো সেজে এবং একটি অভেদ্য দুর্গের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ধবধবে সাদা রঙের উজ্জ্বল দেওয়াল, ছাদের ভার বহনকারী মজবুত পিলার, নিরাপদ ও আলোকিত ওয়্যারিং এবং গোপাল দাসের হাতের ইটের কারুকাজ কুঠির রূপই বদলে গিয়েছিল। টাকা দিয়ে নয়, বরং মানবিকতার ঘাম আর একটি নিঃস্বার্থ পরিবারের একতার জোরে গড়ে ওঠা এই কাঠামো এখন যে কোনো সরকারি পরিদর্শনের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত ছিল। বুকের ওপর আঘাত সগৌরবে গ্রহণ করা এক বলিষ্ঠ যোদ্ধার মতো সেই কুঠিটি এখন সরকারি কর্মকর্তাদের বুলডোজারের অপেক্ষা করছিল। এবং অবশেষে সেই মুহূর্তটি এল। ৩১তম দিন শুরু হল। দুপুরের সময় ছিল। সেই কাঁচা রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে সরকারি গাড়ির বহর এল। সামনে তহসিল অফিসের সাদা জিপ এবং তার পেছনে একটি দানবীয় হলুদ রঙের বুলডোজার। বুলডোজারের সেই ভয়ঙ্কর ঘড়ঘড় আওয়াজ কুঠির নিস্তব্ধতাকে। আজ কাজ শেষ করার সংকল্প নিয়েই সাহেবরা এসেছিলেন। জিপ থেকে প্রধান ইন্সপেক্টর এবং নির্মাণ বিভাগের ইঞ্জিনিয়ার হাতে ফাইল নিয়ে নিচে নামলেন। তাদের সাথে ফয়জাবাদ টাইমসের এক তরুণ সাংবাদিকও ছিলেন। স্রেফ একটি পুরনো বিপজ্জনক ভবন ভাঙা হবে এই খবরটুকু কাভার করাই ছিল তার উদ্দেশ্য। ইন্সপেক্টরের মুখে ছিল প্রশাসনিক কঠোরতা। তিনি ভেবেছিলেন ভেতরে কিছু বৃদ্ধ মানুষ কান্নাকাটি করে পায়ে ধরবেন, অনুনয় করবেন এবং তারপর পুলিশ বাহিনী ব্যবহার করে তাদের বাইরে বের করতে হবে। ইন্সপেক্টর হাতের লাঠি মাটিতে ঠুকে প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে পা বাড়ালেন। কিন্তু যখন তিনি ভেতরে ঢুকলেন, তার পা চৌকাঠে আটকে গেল। হাতের ফাইল হাতেই রয়ে গেল। চোখের সানগ্লাস খুলে ইন্সপেক্টর অবিশ্বাসের সাথে চারপাশ দেখলেন। মাসখালিক আগে দেখা সেই ভুতুড়ে পরিত্যক্ত কুঠিটির এখন আর অস্তিত্বই নেই। তার সামনে এক অত্যন্ত রাজকীয় ধবধবে সাদা রঙে উজ্জ্বল এক বিশাল এবং জীবন্ত কুঠি দাঁড়িয়েছিল। কুঠির পুরনো পাথরের দেওয়ালগুলো এখন সিমেন্ট আর নতুন ইটের এত মজবুত ভিত্তি পেয়েছে যে মনে হচ্ছিল সেই দেওয়ালগুলো কালকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভেতরে পা রাখতেই এক মনোরম স্নিগ্ধতা অনুভূত হল। জানলায় নতুন করে বসানো ইটের ফ্রেম আর পাল্লা দিয়ে হাওয়া খেলছিল। গোপাল দাসের নিজের হাতে গেথে দাঁড় করানো সেই মোটা ইটের স্তম্ভগুলো কুঠির ভার বাহুবলীর মতো ধরেছিল। ইঞ্জিনিয়ার প্রতিটি কোণা পরীক্ষা করলেন। কোথাও শর্ট সার্কিটের ভয় ছিল না।
কিষাণ কাকার তৈরি নতুন ওয়্যারিং আর এমসিবি বোর্ড একদম নিয়ম মেনেই বসানো হয়েছিল। দশরথ পাণ্ডের প্লাম্বিংয়ের কাজ এত নিখুঁত ছিল যে কোথাও এক ফোঁটা জল চুইয়ে পড়ছিল না। হাওয়া, আলো, পরিচ্ছন্নতা আর নিরাপত্তা সব কিছুই সরকারি নিয়ম অনুযায়ী ছিল। ইন্সপেক্টর হেঁটে কুঠির প্রধান হলে এলেন। সেখানে গোপাল দাসের সেই ৮ ফুটের বিশাল ইগের প্ল্যাটফর্মটি সগৌরবে রাখা ছিল। সেই প্ল্যাটফর্মের পেছনে গোপাল দাস, মা, সীমা, রাহুল, বীরেন দাদু এবং শ্যামলাল মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। কারও চোখেই ভয় ছিল না, ছিল কেবল সংগ্রামের আগুন আর একতার শক্তি। ইন্সপেক্টর দীর্ঘশ্বাস নিলেন। তিনি ইঞ্জিনিয়ারের দিকে তাকালে ইঞ্জিনিয়ার মাথা নেড়ে ইশারা করলেন যে সব কিছু নিখুঁত আছে। ইন্সপেক্টর হাতের উচ্ছেদের নোটিশটি সবার সামনে ছেড়ে ফেললেন এবং তার টুকরোগুলো বাতাসে উড়িয়ে দিলেন। তিনি হেঁটে গোপাল দাসের কাছে এলেন। গায়ে খাকি উর্দি পরা সেই সাহেব নিজের ডান হাত কপালে ঠেকিয়ে গোপাল দাসকে এক স্যালুট ঠোকালেন। গোপাল দাস সাহেব। ইন্সপেক্টরের কণ্ঠস্বর এখন আর প্রশাসনিক ছিল না, বরং সাধারণ মানুষের মতো আবেগপ্রবণ হয়ে উঠল। গোপাল দাস সাহেব, আমি এখানে একটি বিপজ্জনক ভবন ভাঙতে এসেছিলাম, কিন্তু আপনি তো এখানে মানবিকতার এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছেন। সরকারের কোনো নিয়মেই এই কাঠামো আর বিপজ্জনক তালিকায় পড়ে না। উল্টো পুরো ফয়জাবাদের মধ্যে এটিই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। এই ঘর আপনাদেরই, আর এটি এভাবেই থাকবে। এক কথা শোনা মাত্রই বীরেন দাদু মাথার পুরনো পাগড়ি আকাশে ছুড়ে দিলেন এবং রাহুল জোরে শীষ বাজাল। মায়ের চোখ দিয়ে আনন্দের অশ্র বইতে লাগল, আর গোপাল দাসের মুখে এক বিজয়ী যোদ্ধার হাসি ফুটে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা বুলডোজারটি খালি হাতেই পেছনে ফিরে গেল। কিন্তু এই গল্প এখানেই শেষ হওয়ার ছিল না। সাথে আসা সেই তরুণ সাংবাদিক এই পুরো চমৎকারটি নিজের চোখে দেখছিলেন। তিনি নিজের ক্যামেরা বের করলেন এবং সমানে ছবি তুললেন। সেই ধবধবে সাদা কুঠি, গোপাল দাসের সেই ইটের প্ল্যাটফর্ম, অন্তঃসত্ত্বা সীমার মুখে নিরাপত্তার হাসি, বীরেন দাদুর হাসি খুশি চোখ এবং গোপাল দাস মায়ের সেই সংগ্রামময় কিন্তু তৃপ্ত মুখ, সবই তার ক্যামেরায় বন্দী হল। তিনি মা এবং শ্যামলালের বিস্তারিত সাক্ষাৎকার নিলেন। মা ফয়জাবাদের ধর্মশালা থেকে শুরু করে সোনার চুলি বিক্রি করে কুঠি কেনা পর্যন্ত সব কাহিনী শোনালেন। পরদিন সকালে সূর্যের আলো পড়ার আগেই পুরো উত্তরপ্রদেশে একটি খবর ছড়িয়ে পড়ল। খবরের কাগজের প্রথম পাতায় আর নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজে বড় বড় অক্ষরে শিরোনাম ফুটে উঠল, ছেলে তাড়িয়ে দেওয়া জন্মদাত্রী বাবা মায়েরা গড়ে তুললেন নিরাশ্রয়দের আশ্রয়, মানবিকতার সামনে বুলডোজারও ফিরল পিছু হটে। সেই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। লখনৌ, বারাণসী, এলাহাবাদ থেকে শুরু করে সরাসরি গোরক্ষপুর পর্যন্ত প্রতিটি মানুষের মোবাইলে গোপাল দাস আর মায়ের সেই হাসি মুখের ছবি ভাইরাল হল। মানুষ খবর পড়ে শিউরে উঠল, ক্ষুব্ধ হল এবং তারপর অভিভূত হল। এক কোটিপতি ডেভেলপার ছেলে নিজের মা বাবাকে বৃদ্ধ বয়সে হাতে ৫,০০০ টাকা ধরিয়ে দিয়ে এক স্যাঁতসেঁতে ধর্মশালায় ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই মা বাবা কান্নাকাটি না করে, নিজের অলংকার ত্যাগ করে এবং গ্রামকে সাথে নিয়ে এক পরিত্যক্ত কুঠিকে মমতার আশ্রমে পরিণত করেছেন, এ কথা পড়ে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠল। সমাজ থেকে সাহায্যের জোয়ার আসতে শুরু করল। কেউ টেম্পো ভরে শস্য পাঠাতে লাগল, কেউ জামা কাপড়, তো কেউ সরাসরি কুঠিতে এসে আর্থিক সাহায্য দিতে লাগল। পুরো উত্তরপ্রদেশ সেই নিরাশ্রয়ীদের আশ্রয়ের সামনে মাথা নত করল। কিন্তু এই সব প্রশংসার পাশাপাশি মানুষের মনে এক ভয়ঙ্কর ক্ষোভ ওগড়ে এলো। সেই ক্ষোভ ছিল গোপাল দাসের সেই স্বার্থপর ছেলের ওপর। সোশ্যাল মিডিয়ায় সেই রাহুল ডেভেলপারের নামে মানুষের গালাগালি আর রোষের বন্যা বয়ে গেল। শূন্য থেকে নির্মাণ করা এই সোনার মতো কুঠিরের খবর এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং এই খবরের ফুলকি এখন লখনৌয়ের এক ঝকঝকে অফিসে বসা রাহুলের চেয়ারের নিচে গিয়ে পড়ল। লখনৌয়ের সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঝকঝকে অফিসে রাহুল নিজের হাতের দামি মোবাইলটি আক্ষরিক অর্থেই দেওয়ালের সাথে আছড়ে ভেঙে ফেলার অবস্থায় ছিল। সকাল থেকে তার ফোন সমানে বেজে যাচ্ছিল। টিভিতে আর খবরের কাগজে আসা সেই খবর এখন লখনৌয়ের উচ্চবিত্ত সমাজ এবং পুরো ডেভেলপার মহলে পৌঁছে গিয়েছিল। যে ক্লায়েন্টরা রাহুলকে কোটি কোটি টাকার প্রজেক্ট দিয়েছিল, তারা তাকে ফোন করে অত্যন্ত কটু ভাষায় প্রশ্ন করছিল, মিস্টার সাহেব, যে নিজের জন্মদাতা বাবা মায়ের হতে পারল না, সে আমাদের টাকা আর আমাদের বিশ্বাসের মর্যাদা কি দেবে?
সোশ্যাল মিডিয়ায় তো মানুষ রাহুল ডেভেলপারের নাম ধুইয়ে দিচ্ছিল। তার সেই টাকার দম্ভ, মর্যাদা আর মিথ্যে সম্মানের বেলুন এক নিমিষে ফেটে গিয়েছিল। আমার সম্মান, আমার লখনৌয়ের ১৫ বছরের মর্যাদা, এই বুড়োরা এক খবরে সব ধুলোয় মিশিয়ে দিল। রাহুল রাগে ফেটে পড়ছিল। সে টেবিলের ওপরের কাঁচের গ্লাস রাগে ছুঁড়ে মারল এবং রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলো। নিজের বিলাসবহুল গাড়িতে বসে সে সরাসরি ফয়জাবাদের দিকে গাড়ি ছুটাল। আজ তাকে যে কোনো পরিস্থিতিতে নিজের বাবা মাকে সেখানে চুপ করাতে হবে। টাকার ভয় দেখিয়ে হলেও তাদের আবার নিজের সাথে লখনৌতে নিয়ে আসতে হবে। ভালোবেসে নয়, বরং নিজের হারানো ভাবমূর্তি উদ্ধার করতে এবং মিডিয়ার সামনে ড্যামেজ কন্ট্রোল করার জন্যে। দুপুরবেলা ফয়জাবাদের বাইরে সেই কুঠির আঙিনায় এক বিশাল দামি গাড়ি কর্কশ আওয়াজে ব্রেক কষে থামল। গাড়ির দরজা সজোরে ধাক্কা দিয়ে খোলা হল। পায়ের দামি জুতো মাটিতে ঠুকতে ঠুকতে রাহুল সেই নবরূপে সজ্জিত ধবধবে সাদা কুঠিতে পা রাখল। কুঠির সেই রাজকীয় ও সুন্দর রূপ দেখে সে এক মুহূর্ত থমকে গেল, কিন্তু তার মাথার অহংকার তার চোখে ঠুলি পরিয়ে দিয়েছিল। সে রাগে গজগজ করতে করতে ভেতরে ঢুকল। হলে আসার পর সে দেখল রাহুলকে, যে ইটের উপর ত্রিপল চালাচ্ছিল। পাশে অন্তঃস্থতা সীমা ধান ঝাড়াই করছিল, আর বীরেন দাদু এক কোনায় বেদিতে বসে পুঁথি পড়ছিলেন। এই সব দৃশ্য দেখে রাহুলের মাথার রক্ত চড়ে গেল। বাবা, ও বাবা, বাইরে আসুন! রাহুলের চিৎকার কুঠিরের নিস্তব্ধতা চিরে দিল। তার চিৎকারে রাহুল হাতের ত্রিপল নিচে রাখল এবং সোজা হয়ে দাঁড়াল। সীমা ভয় পেয়ে পিছিয়ে গেল। গোপাল দাস আর মা ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন। গোপাল দাসের মুখ ছিল একদম শান্ত, স্থির, কোনো সরোবরের মতো, কিন্তু সেই নিস্তব্ধতায় এক ভয়ঙ্কর ঝড় লুকিয়েছিল। কি তামাশা লাগিয়ে রেখেছেন এখানে? রাহুল গোপাল দাসের দিকে তেড়ে যাওয়ার মতো করে চিৎকার করল। কি শুরু করেছেন টিভিতে, পেপারে? আমার নামে বদনাম করছেন? লখনৌতে আমার কি সম্মান আছে সে ধারণা আছে আপনাদের? আর এরা কারা? এই রাস্তার ভিখারিদের ঘরে জড়ো করে কি ভিখারি বাড়ি খুলেছেন এখানে? বীরেন দাদু আর সীমার মুখ অপমানে নিচু হয়ে গেল, কিন্তু রাহুল চোখ রাঙিয়ে রাহুলের দিকে পা বাড়াল। তার হাত মুষ্টিবদ্ধ হয়েছিল। গোপাল দাস শুধু হাতের ইশারায় রাহুলকে থামালেন। চলুন, এক্ষুনি ব্যাগ গুছিয়ে নিন, আমার সাথে লখনৌ চলুন। মিডিয়ার সামনে বিবৃতি দিন যে সব ভুল বোঝাবুঝি ছিল। আমি আমার উকিল এনেছি, টাকার বিনিময়ে যে সমঝোতা করার দরকার হয় তা আমরা করব। কিন্তু এই নাটক এক্ষুনি বন্ধ করুন এবং এই ভিখারি আশ্রম বন্ধ করুন। রাহুল পকেট থেকে চেক বই বের করে দম্ভের সাথে গর্জন করছিল। গোপাল দাস কিছুই বললেন না। তিনি শুধু একবার মায়ের দিকে তাকালেন, আর পরের মুহূর্তেই কণ্ঠস্বর ভেসে উঠল, থাম, একদম থাম রাহুল। মায়ের কণ্ঠস্বর কোনো কড়া বিদ্যুতের মতো ওই কুঠিতে প্রতিধ্বনিত হল। সেই আওয়াজ শুনে রাহুলের হাতের চেকবই এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই কণ্ঠস্বর কোনো ক্রন্দনরত অসহায় মায়ের ছিল না। সেই কণ্ঠস্বর ছিল এক আত্মসম্মানী, দৃঢ়চেতা এবং ৩৫ বছর স্কুলে মূল্যবোধের শিক্ষা দেওয়া শিক্ষিকার। মা হেঁটে সামনে এলেন। তার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। খবরদার, এই কুঠির কাউকে যদি ভিখারি বলেছিস, ভিখারি এরা নয়, ভিখারি তুই, যে টাকার জন্য আর নিজের স্বার্থের জন্য বাবা মায়ের ভালোবাসা বিক্রি করতে নেমেছিস, সেই সবচেয়ে বড় দরিদ্র। তুই কি আমাদের টাকার আর আইনের ভয় দেখাচ্ছিস? তোর ওই কোটি কোটি টাকার নোট এই আমার বীরেন দাদুর একটি আশীর্বাদের কাছে আর সীমার চোখের একটি জলের ফোঁটার ওপর বিসর্জন দিয়ে দেব আমি। মা, আপনি বুঝতে পারছেন না, আমার ক্ষতি হচ্ছে, রাহুল বলার চেষ্টা করছিল। তোর ক্ষতি? মা তাকে মাঝখানেই থামিয়ে দিলেন। তার শব্দে এখন তলোয়ারের ধার চলে এসেছিল। তোর সম্মানের চিন্তা হচ্ছে? আরে যে দিন তুই আমাদের ওই ফয়জাবাদের ওই নোংরা স্যাঁতস্যাঁতে ধর্মশালায় ৫,০০০ টাকার নোট হাতে ধরিয়ে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এসেছিলি না, সেদিনই তুই আমাদের জন্য চিরকালের মতো মরে গিয়েছিস। তুই আর আমাদের ছেলে থাকিসনি। তখন মনে পড়েনি তোর আমাদের সম্মানের কথা? তখন মনে হয়নি যে এই বৃদ্ধ হাড়গুলোর কি হবে? আমি নিজের গলার সোনার হার আর হাতের চুড়ি বিক্রি করেছি এই ঘর গড়তে। তোর ওই ৫,০০০ টাকার ভিক্ষা আমাদের চাই না। মায়ের এই আঘাতে রাহুলের মুখ বন্ধ হয়ে গেল। তার দৃষ্টি আপনা আপনি মাটির দিকে ঝুঁকে পড়ল। মা সামনে এলেন এবং অত্যন্ত কঠোর শব্দে তাকে তার যোগ্যতা দেখিয়ে দিলেন। তুই যা বানাস তা কেবল সিমেন্ট আর ইটের খাঁচা রাহুল, তার কোনো ভিত্তি নেই। কিন্তু তোর বাবা এই গোপাল দাস সারা জীবন মানুষের ঘর জুড়ে দিয়েছেন। আর শুনে রাখ, এটি ভিখারি আশ্রম নয়, এটি মানবিকতার মন্দির।
যেদিন তুই আমাদের ঘর থেকে বের করে দিয়েছিলি সেদিন এই মাটি আমাদের কোলে তুলে নিয়েছিল। এই রাহুল আমাদের ছেলে হয়ে আমাদের আশ্রয় দিয়েছে। এই বীরেন দাদু আর সীমা এই কুঠিকে ঘরের মর্যাদা দিয়েছে। রক্তের সম্পর্ক যখন স্বার্থের টানে পচে যায় না, তখন এভাবেই মানবিকতার সম্পর্ক গড়ে ওঠে। মা নিজের হাত কুঠির প্রধান দরজার দিকে ইশারা করলেন। তোর ওই টাকা আর তোর ওই মিথ্যে অহংকার নিয়ে এই মুহূর্তেই আমার কুঠির থেকে বেরিয়ে যা, আর কখনো ভুল করেও এই কুঠির চৌকাঠে পা রাখার সাহস করবি না। যা এখান থেকে। মায়ের সেই রুদ্র রূপের সামনে রাহুলের সব তেজ, সব অহংকার আক্ষরিক অর্থেই ধুয়ে মুছে গেল। তার পা কাঁপছিল। সে গোপাল দাসের দিকে আশার নজরে তাকাতে লাগল, কিন্তু গোপাল দাস নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলেন। বাবা আর মা উভয়েই তার অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করলেন। রাহুল দরজা পুরোপুরি খুলে ধরল এবং চোখ দিয়ে ইশারা করল বাইরে চলে যেতে। রাহুলের কাছে এখন কথা বলার মতো একটি শব্দও অবশিষ্ট ছিল না। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার সেই দামি স্যুট-বুট পরা প্রতিচ্ছবি এখন একজন অপরাধীর মতো তালিমাখা হয়ে গিয়েছিল। সে মুখ নিচু করে নিঃশব্দে কুঠির বাইরে বেরিয়ে গেল। গাড়ির দরজা খোলার সময় তার হাত কাঁপছিল। গাড়ি চালু হল এবং সে এভাবেই অপমানিত হয়ে নিজেরই কর্মের ভয়ঙ্কর শাস্তি ভোগ করে চিরকালের জন্য সেখান থেকে চলে গেল। কুঠিরের ভেতরে এখন এক শান্ত ও পবিত্র পরিবেশ। মায়ের চোখ ভিজে গিয়েছিল, কিন্তু তার দুঃখের ছিল না, বরং এক মহাসংগ্রামে বিজয় পাওয়ার আনন্দ ছিল। গোপাল দাস এগিয়ে এসে মায়ের পিঠে হাত রাখলেন। বীরেন দাদু, সীমা আর রাহুল এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। সত্যিকারের অর্থে আজ এই কুঠি আর সেখানকার মানবিকতা এক নতুন অভেদ্য সুরক্ষা কবচ পেল। রাহুলের সেই ভয়ঙ্কর ঝড়ের পর কুঠিরে আবারও এক প্রকার নিশ্চিন্ত ও পবিত্র নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ঝড় থেমে যাওয়ার পর প্রকৃতি যেমন আরও স্বচ্ছ ও সুন্দর দেখায়, তেমনি এই ধবধবে সাদা কুঠিটি এখন আরও উজ্জ্বল মনে হচ্ছিল। মায়ের শব্দের প্রহারে রাহুলের মিথ্যে অহংকারের যে বিনাশ হয়েছিল, তারপর আর কারও এই কুঠির দিকে বাঁকা নজরে তাকানোর সাহস ছিল না। দিন নিজের গতিতে অত্যন্ত তৃপ্তির সাথে এগিয়ে যাচ্ছিল। প্রায় ২৫ দিন কেটে গিয়েছে। দুপুরবেলা কুঠিরের প্রধান ফটকের সামনে এক রিকশা এসে থামল। সেখান থেকে এক মহিলা নামলেন। তিনি ছিলেন গোপাল দাস আর মায়ের মেয়ে প্রিয়া। কিন্তু তার সাজসজ্জা রাহুলের মতো জাঁকজমকপূর্ণ ছিল না। তার মুখে কোনো অহংকার বা টাকার দম্ভ ছিল না। ছিল কেবল এক ভয়ঙ্কর অপরাধবোধ আর অনুশোচনার যন্ত্রণা। তার পা ভারী হয়ে এসেছিল। কুঠিরের আঙিনায় পা রাখার সময় তার চোখ আগেই জলে ভরে গিয়েছিল। সামনে বারান্দায় গোপাল দাস ইঁটের পালিশ করছিলেন, আর মা তুলসী গাছে জল দিচ্ছিলেন। বাবা, মা! প্রিয়ার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। তার সেই আর্তনাদ শুনে গোপাল দাসের হাতের কাপড় নিচে পড়ে গেল। মা ঘুরে তাকাতেই প্রিয়া দৌড়ে এলো এবং সরাসরি মা বাবার পায়ে আছায় পড়ল। সে কোনো ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করো মা, বাবা, আমাকে ক্ষমা করো। আমি খুব বড় অপরাধী। দাদা তোমাদের ঘর থেকে বের করে দিল, ওই নোংরা ধর্মশালায় রাখল, এসব আমি জানতাম। কিন্তু আমি আমার সংসার আর স্বামীর ভয়ে চুপ ছিলাম। আমি একটি শব্দও বলতে পারিনি। কিন্তু যখন টিভিতে তোমাদের খবর দেখলাম, তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। ভেতর থেকে নিজেকে পুড়িয়ে মারছি। আমার পাপ, আমাকে আবার তোমাদের মেয়ে হিসাবে থাকতে দাও। তার চোখের জল মায়ের পায়ের ওপর পড়ছিল। মায়ের মাতৃত্ব অবশেষে জেগে উঠল। তিনি প্রিয়াকে ধরে তুললেন এবং আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে দিলেন। কাঁদিস না মা, তুই রাহুলের মতো উদ্ধত নোস। তোর ভেতরের মানুষ আর বিবেক এখনও বেঁচে আছে, এ দেখে ভালো লাগল। কিন্তু রে মা, মায়ের কণ্ঠস্বর এখন অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় হল। তিনি কুঠির আঙিনার দিকে আঙুল দিয়ে দেখালেন, যেখানে বীরেন দাদু রাহুলকে কিছু বোঝাচ্ছিলেন আর সীমা হাসতে হাসতে শুনছিল। মা রে, তুই আমাদের নিজের সন্তান। মা হিসেবে আমি তোকে অনেক আগেই ক্ষমা করেছি, কিন্তু এখন এটিই আমাদের পৃথিবী। যারা আমাদের অন্ধকারে হাত বাড়িয়ে দিয়েছে, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যারা আমাদের আগলে রেখেছে, তারাই এখন আমাদের সত্যিকারের সন্তান। তুই সুখে তোর ঘরে থাক, মাঝে মাঝে বাপের বাড়ি বেড়াতে আসিস অবশ্যই, কিন্তু এই কুঠি আর এই মানুষগুলোই এখন আমাদের সত্যিকারের সঞ্চয়। প্রিয়া ছলছল চোখে সেই নতুন পরিবারের দিকে তাকাল। সে বুঝতে পেরেছিল যে তার মা বাবা এখন এমন এক বিশ্ব গড়ে তুলেছেন যার রক্তের সম্পর্কের ঊর্ধ্বে। সে কৃতজ্ঞতায় হাত জোড় করল এবং তৃপ্তি নিয়ে কুঠির পথে রওনা হল।
সময় এগিয়ে চলল। কুঠিটি এখন আনুষ্ঠানিকভাবে একটি সংস্থায় রূপান্তরিত হল। শ্যামলাল আর গ্রামবাসীদের সাহায্যে আইনি নথিপত্র তৈরি হল এবং কুঠিরের প্রবেশদ্বারে গোপাল দাসের নিজের হাতে ইটে খোদাই করা একটি সুন্দর সাইনবোর্ড জ্বলজ্বল করতে লাগল, করুণা আশ্রয় চ্যারিটেবল ট্রাস্ট। ৫৫,০০০ টাকায় নিলামে নেওয়া এবং সোনার চুড়ি বিক্রি করে গড়ে তোলা সেই আশ্রয় এখন আইনিভাবেও চিরকালের জন্য সুরক্ষিত হল। এখন আর কেউ তাদের কাছ থেকে এই ঘর ছিনিয়ে নিতে পারবে না। শ্রাবণ মাস শুরু হল এবং কুঠিরের আঙিনায় এক মিষ্টি কান্নার আওয়াজ ভেসে এল। সীমা এক অত্যন্ত সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। সেই পুচকে মেয়েটি যেন কুঠিরের প্রাণ হয়ে উঠল। গোপাল দাস নিজের হাতে খাঁটি ইটের একটি সুন্দর দোলনা বানিয়েছিলেন, যার ওপর তিনি অত্যন্ত সূক্ষ্ম ও সুন্দর কারুকাজ করেছিলেন। সেই মেয়েটির নাম রাখা হল রাধিকা। বৃদ্ধ বীরেন দাদু সারাদিন তাকে খেলাতে আর ঘুমপাড়ানি গান শোনাতে ব্যস্ত থাকতেন। এক নতুন প্রাণের আগমনে কুঠিরটি সত্যিকারের পূর্ণতা পেল। এদিকে রাহুলও গোপাল দাস আর মায়ের বিশ্বাসের অমর্যাদা হতে দিল না। দিশাহীন ঘুরে বেড়ানো এই তরুণ মায়ের নির্দেশনায় দিন-রাত পড়াশোনা করল এবং ফায়জাবাদের স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পেল। যে দিন সে প্রথম কলেজে যাওয়ার জন্য বেরোল, গোপাল দাস নিজের পকেট থেকে তাকে আশীর্বাদ হিসেবে টাকা দিলেন। রাহুল যখন গোপাল দাসের পায়ে হাত দিয়ে প্রণাম করল, তখন গোপাল দাসের চোখ ভরে এল। নিজের ছেলে ইঞ্জিনিয়ার হলে গোপাল দাস যে আনন্দ পেতেন না, তার চেয়ে 1000 গুণ বেশি গর্ব ও তৃপ্তি তিনি রাহুলের পিঠে হাত রাখার সময় পেয়েছিলেন। আজ কোজাগরী পূর্ণিমা। বিকেলবেলা আকাশে চাঁদ ধীরে ধীরে উপরে উঠছে। তার সোনালি শীতল কিরণ কুঠির ধবধবে সাদা দেওয়ালের ওপর ঝরছে। গোপাল দাস কুঠির সামনে নতুন করে একটি লম্বা ও খোলামেলা ইটের বারান্দা বানিয়েছিলেন। সেই বারান্দায় তিনি নিজের হাতে একটি সুন্দর মজবুত ইটের দোলনা ঝুলিয়েছিলেন। সেই দোলনায় গোপাল দাস আর মা অত্যন্ত শান্তিতে ও তৃপ্তিতে বসেছিলেন। গোপাল দাসের পরনে ছিল পরিষ্কার সাদা জামা এবং মায়ের মুখে ছিল অসীম প্রশান্তি। দোলনাটি ধীর ছন্দে আগে পিছে হচ্ছিল এবং তার পিতলের শিকল ছন্দবদ্ধ আওয়াজ করছিল। সামনে আঙিনায় বীরেন দাদু ছোট্ট রাধিকাকে হাতে ধরে হাসাচ্ছিলেন। সীমা তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে হাত জোড় করছিল এবং রাহুল একপাশে বসে নিজের কলেজের খাতায় পরম মনোযোগ দিয়ে কিছু লিখছিল। গোপাল দাস ধীরে ধীরে নিজের পরিশ্রমে ফাটা হাতটি মায়ের হাতের ওপর রাখলেন। দুজনে একে অপরের দিকে তাকালেন এবং তাদের চোখের ভাষায় এক নীরব কিন্তু গভীর কথোপকথন হল। যে হাত দিয়ে স্রেফ ৫,০০০ টাকা আর 2টি পুরনো স্যুটকেস নিয়ে খোলা আকাশের নিচে এক নোংরা ধর্মশালায় রাত কাটিয়েছিলেন, সেই হাত দিয়েই আজ ছাইয়ের স্তূপ সরিয়ে এই সোনার মতো ঘর গড়ে তুলেছেন। তারা এই ঘর শুধু ইট মাটি আর খড় দিয়ে নয়, বরং ভালোবাসা, ক্ষমা আর অসীম মানবিকতা দিয়ে গড়েছেন। রক্তের সম্পর্ক যখন স্বার্থের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তখন এই মাটি তাদের নতুন সম্পর্ক দিয়েছিল। কুঠিরে সেই উষ্ণ আর অত্যন্ত তৃপ্ত পরিবেশে চাঁদের সেই শীতল আলোয় এক চিরন্তন ও প্রেরণাদায়ী যাত্রার এক সোনালি সমাপ্তি হল। সত্যিকারের হেরে যাওয়া মানুষকে আবার নতুন করে জয়ী করে তোলা এই জীবন্ত আশ্রয় এখন চিরকাল হাসি খুশি ও অক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, গোপাল দাস আর মায়ের এই সংগ্রাম আর মানবিকতার বিজয়ের এই গল্প আপনাদের কেমন লাগল? রক্তের সম্পর্ক যখন স্বার্থের জন্য সঙ্গ ছেড়ে দেয়, তখন অপরিচিত মানুষই কিভাবে ঈশ্বরের রূপ হয়ে পাশে দাঁড়ায়, এই গল্প থেকে আমরা তা শিখতে পারি। আপনাদের এই গল্পের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? গোপাল দাসের ইটের প্ল্যাটফর্ম, মায়ের শাড়ির পর্দা, নাকি গ্রামের একতা? তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু, পরিবার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করুন। এমনই খাঁটি, গ্রামীণ, প্রেরণাদায়ী ও আবেগঘন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপুন। আবারও দেখা হবে এমন এক নতুন ও সুন্দর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং বাবা মায়ের যত্ন নিন। ধন্যবাদ। জয় উত্তরপ্রদেশ।